জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা। তাহলে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ ভারতের কৃষি নিয়ে। ভারত কৃষি প্রধান দেশ। দেশের প্রায় 50% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি নির্ভর। জাতীয় আয়ের প্রায় 15% আসে কৃষি থেকে। কৃষি কি? জমি থেকে ফসল উৎপাদন হলো কৃষিকাজ। কিন্তু ফসল উৎপাদনের সাথে সাথে অন্যান্য কয়েকটি অর্থনৈতিক কাজকে কৃষির অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যাপক জিমারম্যান কৃষির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন মানুষের সেই প্রচেষ্টাকে কৃষিকাজ বলে। অতএব ফসল উৎপাদন, পশুপালন, মাছ চাষ, ডেয়ারি ও পোলট্রি, রেশম ও পশম উৎপাদন, বনসৃজন কৃষির অন্তর্ভুক্ত। এবারে আমরা আলোচনা করব ভারতীয় কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এখানে জনসংখ্যা খুব বেশি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় 121,1,93,422 জন। বর্তমানে জনসংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদিত ফসলের বেশিরভাগটাই নিজেদের জীবন ধারণের জন্য ব্যবহৃত হয়। রপ্তানিযোগ্য উদ্বৃত্ত বিশেষ থাকে না। কিছু ব্যতিক্রম থাকলেও ভারতের অধিকাংশ দরিদ্র কৃষকই চাষের জন্য দামি যন্ত্রপাতি ব্যবহার না করে আদিম পদ্ধতিতে পশু শক্তির সাহায্যে চাষবাস করে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়। ভারতের বেশিরভাগ জায়গায় এই বৃষ্টির উপর নির্ভর করে কৃষিকাজ করা হয়। স্বাভাবিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ফলে যদি ভারতের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যেমন ফসল উৎপাদনের উপর প্রভাব পড়ে, ঠিক একই কারণে এল নিনো বা জেট স্ট্রিম প্রভৃতির কারণে মৌসুমী বায়ুর আগমন যদি দেরি হয়, খরা পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রেও ভারতের ফসল উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে। ভারতে প্রায় 141 মিলিয়ন হেক্টর জমি কৃষিযোগ্য। এই কৃষিযোগ্য জমির মাত্র 57 মিলিয়ন হেক্টর অর্থাৎ প্রায় 40% কৃষিজমি জলসেচ ব্যবস্থার অধীন। ভারতে জনসংখ্যা বেশি হওয়ায় দেশের মোট কৃষিজমির শতকরা প্রায় 66% ধান, গম প্রভৃতি খাদ্য শস্যের চাষ হয়ে থাকে। পারিবারিক চাহিদা পূরণের তাগিদে বহু ফসল একসঙ্গে উৎপাদিত হয়। ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। ভারতের কৃষিজ ফসলকে দুভাবে শ্রেণীবিভাগ করা যায়। ব্যবহার অনুসারে ভারতে উৎপন্ন ফসলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল ও অন্যান্য ফসল। প্রথমেই খাদ্য ফসল। খাদ্যরূপে ব্যবহার করার জন্য উৎপাদিত ফসলকে খাদ্য ফসল বলে, যেমন ধান, গম, ভুট্টা প্রভৃতি। অন্যদিকে আঁশ বা তন্তু সংগ্রহের জন্য উৎপাদিত ফসলকে তন্তু ফসল বলা হয়, যেমন পাট, কার্পাস প্রভৃতি। ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের দেশে রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে উৎপন্ন ফসলকে বাগিচা ফসল বলা হয়, যেমন চা, কফি প্রভৃতি। ভারতে আরও কয়েক প্রকার ফসল উৎপাদিত হয়ে থাকে, যেমন আখ, আলু, বিভিন্ন প্রকার ফল, সবজি। সারা বছর হয় এরকম শাকসবজির চাষকে ওলোরিকালচার বলে, ফুলের চাষকে ফ্লোরিকালচার
এবং ফলের চাষকে পোমাম কালচার বলা হয়। ঋতু অনুসারে বা উৎপাদনের মরশুম অনুসারে ভারতীয় ফসলকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা খারিফ শস্য, রবি শস্য এবং জাইদ শস্য। খারিফ শস্য, এক কথায় খারিফ শস্যের অর্থ বর্ষাকালীন ফসল। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয় তাদের খারিফ ফসল বলে, যেমন ধান, পাট প্রভৃতি। গ্রীষ্মকাল থেকে হেমন্ত ঋতুর মধ্যে এই ফসলের চাষ হয় এবং শীতের শুরুতে এই ফসল কাটা হয়। রবি ফসল, এক কথায় রবি শস্য হলো শীতকালীন ফসল। প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে এই ফসল চাষ করা হয়, যেমন গম, যব, আলু, বিভিন্ন প্রকার সবজি প্রভৃতি। আমরা এবারে খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে মূল পার্থক্যগুলি দেখে নেব। খারিফ শস্য বর্ষাকালীন ফসল এবং রবি শস্য শীতকালীন ফসল। খারিফ শস্য গ্রীষ্মকাল বা হেমন্ত ঋতুতে চাষ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয়ে থাকে। অন্যদিকে রবি শস্য শীতের শুরুতে চাষ করা হয় এবং বসন্তকালে বা গ্রীষ্মকালের শুরুতে ফসল কাটা হয়। খারিফ শস্য প্রধানত মৌসুমি বৃষ্টির উপর নির্ভর করে চাষ করা হয়। অন্যদিকে রবি শস্য চাষের জলসেচের প্রয়োজন হয়। জাইদ ফসল বসন্তকালে অর্থাৎ ফাল্গুন মাসে চাষ করা হয় এবং বর্ষার শুরুতে অর্থাৎ আষাঢ় মাসে সংগ্রহ করা হয়, যেমন কুমড়ো, বরবটি প্রভৃতি। আমরা ভারতের প্রধান কৃষিজ ফসলের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমেই ভারতের প্রধান খাদ্য ফসল ও সর্বপ্রধান কৃষিজ ফসল ধান নিয়ে আলোচনা করব। উৎপাদনের সময় অনুসারে ভারতে ধান তিন প্রকার: আউশ ধান, আমন ধান ও বোরো ধান। আউশ ধান মে জুন মাসে বপন করে সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়। ভাদ্র মাসে তোলা হয় বলে একে ভাদেই ধান বলে। খুবই অল্প চাষ হয়। আমন ধান জুন জুলাই মাসে বপন করে নভেম্বর ডিসেম্বরে কাটা হয়। বর্ষাকালীন এই ধান সারা ভারতে চাষ করা হয়। এই ধানকে অগ্রহণী ধানও বলা হয়ে থাকে। শীতকালীন ধান হলো বোরো ধান। এই ধান নভেম্বর ডিসেম্বর মাসে বপন করে মার্চ এপ্রিল মাসে কাটা হয়। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ধান উৎপাদনের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হল: প্রথমেই প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উষ্ণ আর্দ্র পরিবেশে ধান চাষ ভালো হয়, তাই একে মৌসুমী ফসল বলে। ধান চাষের জন্য গড়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। বীজতলা তৈরি থেকে চারা রোপণ করলে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধির সময় অন্তত 25 ডিগ্রি সেলসিয়াস, পাকার সময় 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়। বৃষ্টিপাত। জলজ উদ্ভিদ গোত্রের গাছ হওয়ায় ধান গাছের গোড়ায় 40 থেকে 45 দিন 15 সেমি জল থাকা এবং মাটি সর্বদা ভিজে থাকা প্রয়োজন। প্রচুর জল দরকার হওয়ায় ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, তাই ধান চাষের জন্য 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধান পাকার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজনীয়। মৃত্তিকা। নদী উপত্যকার পলিমাটি, উর্বর দোআঁশ মাটি ধান চাষের পক্ষে আদর্শ। এছাড়া এঁটেল, বেলে, লাল মাটিতেও ধান চাষ হয়। মাটির নিচে অপবেশ্য কাদা স্তর থাকলে জমিতে জল জমে থাকে, যা ধান চাষের পক্ষে সহায়ক। ভূমির প্রকৃতি। জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালো জন্মায়, তাই নদী উপত্যকা ও বদ্বীপের সমতল ভূমি ধান চাষে বিশেষ উপযোগী। পর্বতের ধাপ কেটেও ধান চাষ করা হয়ে থাকে। অর্থনৈতিক পরিবেশ। প্রথমেই জলসেচ। প্রয়োজনীয় জলের অভাব ঘটলে ধানের জমিতে জলসেচের প্রয়োজন হয়ে থাকে। সার প্রয়োগ। উচ্চ ফলনশীল ধান চাষের
গোবর, কম্পোস্ট প্রভৃতি জৈব সার ছাড়াও রাসায়নিক সার যেমন ইউরিয়া, সুপার ফসফেট দেওয়ার প্রয়োজন। কীটনাশক প্রয়োগ। পোকামাকড়ের হাত থেকে ধানকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। শ্রমিক। ধান চাষ অত্যন্ত শ্রমনির্ভর কৃষি। ধান চাষের জন্য বীজতলা তৈরি, ভূমি কর্ষণ, চারাগাছ স্থানান্তরিতকরণ, আগাছা পরিষ্কার করা, সার ও কীটনাশক প্রয়োগ, ধান কাটা, বাঁধা, ঝাড়াই প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। মূলধন। নিবিড় ধান চাষের মাধ্যমে অধিক ফলনের জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, জমি তৈরি প্রভৃতি কারণে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এছাড়াও ধান চাষকে লাভজনক করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, সমৃদ্ধ বাজার, উন্নত পরিবহন এবং উৎপাদিত ধানের সুষ্ঠু বণ্টন প্রয়োজন হয়। বণ্টন। ভারতের প্রায় সব অংশেই কম বেশি ধান উৎপাদিত হয়। ভারতের নিম্ন ও মধ্য গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র উপত্যকা, পূর্ব পশ্চিম উপকূলভূমি এবং বদ্বীপের নদী অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং তৃতীয় স্থানে আছে পাঞ্জাব। তবে ধানের উৎপাদনশীলতায় পাঞ্জাব ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে। পাঞ্জাবের ধান উৎপাদনের পরিমাণ হেক্টর প্রতি 38.38 কুইন্টাল। ভারতের ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কটকে এবং আন্তর্জাতিক ধান গবেষণাগার আছে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়। ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল হলো গম। ভারতে প্রধানত শীতকালে গম চাষ করা হয়। গম চাষের জন্য শীতল ও শুষ্ক আবহাওয়া, গড়ে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত, উর্বর দোআঁশ মাটি এবং উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমির প্রয়োজন। উত্তর ভারতের রাজ্যগুলিতে সর্বাধিক গম উৎপাদিত হয়। গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব রাজ্য। পাঞ্জাব ভারতের সর্বোচ্চ গম উৎপাদনশীল রাজ্য। ভারতের গম গবেষণাগারটি দিল্লির নিকট পুসাতে অবস্থান করছে। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে মিলেট বলা হয়। এই ফসলগুলি বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপাদিত হয়। যেসব জমি ধান চাষের পক্ষে নিকৃষ্ট, সেচের সুবিধাও নেই, সেখানে এই সব ফসল চাষ করা হয়। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি খুবই কষ্ট সহিষ্ণু ফসল। জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র, বাজরা উৎপাদনে রাজস্থান, রাগি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে। ভারতের একটি বাণিজ্যিক ও অর্থকরী ফসল হলো আখ। আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের যে মূল, সেই মূল থেকে যে চারা বের হয় তাকে বলা হয় রেটুন। এই রেটুন থেকে উৎপন্ন আখ বেশ বড়, মোটা ও সুমিষ্ট হয়। অত্যাধিক শীত, তুহিন, তুষারপাত, কুয়াশা, শিশির আখ গাছের ক্ষতি করে। আখ উৎপাদনে ভারতের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। উত্তরপ্রদেশকে ভারতের ইক্ষু রাজ্য বলা হয় প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হওয়ার জন্য। ভারতের আখ গবেষণাগার অবস্থান করছে উত্তরপ্রদেশের লখনৌতে। এবারে আমরা তন্তুজাতীয় ফসল নিয়ে আলোচনা করব। তুলা তন্তুজাতীয় বাণিজ্যিক ও অর্থকরী ফসল। গুটি ফল থেকে তুলা সংগ্রহ করা হয়, তাই কার্পাসকে বীজ তন্তু বলা হয়। কার্পাস চাষে 200টি তুহিন মুক্ত দিন, সমুদ্রের লবণাক্ত বায়ু, চান্নজেম বা রেগুর মৃত্তিকা বিশেষ উপযোগী। বিভিন্ন রোগ ও বল উইভিল এবং পিঙ্ক বোল ওয়ার্ম পোকার জন্য কীট ও ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। 2014-15 সালে তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। কার্পাস উৎপাদনে ভারতের মধ্যে প্রথমে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ভারতের কার্পাস গবেষণাগার রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। চা বিশ্বের প্রাচীনতম ও সর্বপ্রধান পানীয় ও বাগিচা ফসল হলো চা।
চাকে সোনালী পানীয় বলা হয়। কেন বলা হয়? ক্রান্তীয় ও উপক্রান্তীয় পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ চাষ অথচ বিশ্বজোড়া বাজারের জন্য আন্তর্জাতিক বাজারের গুরুত্বপূর্ণ পণ্য হিসাবে চা রপ্তানি করে ভারত, চীন, শ্রীলঙ্কা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই একে সোনালী পানীয় বলে। উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল চা গ্রীষ্মকালীন গড়ে 27°C উষ্ণতা, বার্ষিক 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, লোহা মেশানো উর্বর দোআঁশ মাটিতে, পাহাড়ের ঢালে বা নদী উপত্যকার সমভূমিতে ভালো জন্মায়। চা বাগিচার মধ্যে বড় পাতাযুক্ত গাছ থাকা প্রয়োজন, কারণ চা গাছ সরাসরি সূর্যের আলো সহ্য করতে পারে না। ভারতের চা উৎপাদক অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল। অসম এবং পশ্চিমবঙ্গ উত্তর ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য। অসমে দেশের প্রায় 50% চা উৎপাদিত হয়ে থাকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সুগন্ধিপূর্ণ চা গুণমানে বিশ্ববিখ্যাত। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যে দেশের প্রায় 20% চা উৎপাদিত হয়। চা গবেষণা কেন্দ্র রয়েছে অসমের জোরহাটে। অন্যদিকে দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুতে দেশের প্রায় 97% কফি উৎপাদিত হয়। উত্তর পশ্চিম ভারতে অবস্থিত পাঞ্জাব ও হরিয়ানা দেশের সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল। সমস্ত ফসলেরই হেক্টর প্রতি উৎপাদন এখানে বেশি। এই অঞ্চলে কৃষি উন্নতির প্রধান কারণ এই অঞ্চলের উর্বর পলিগঠিত সমতল ভূমি, ফসল উৎপাদনের অনুকূল জলবায়ু, জলসেচের সুবিধা। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা হয় এই পাঞ্জাব হরিয়ানাতে 1960-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের শুরুতে, আর তার সর্বাধিক প্রভাব পড়ে গম চাষের উপরে। পরবর্তী সময়ে ধান, তুলো, আখ প্রভৃতি ফসল উৎপাদনে সবুজ বিপ্লবের প্রভাব লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা ভারতের কৃষি সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা ভারতের শিল্প সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার। বিশেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তা জানাতে হবে। আজ তাহলে এই পর্যন্ত। কঠিন পরিস্থিতিতে সকলে সচেতন থেকো, ভালো থেকো। ধন্যবাদ।